এক নম্বর অঙ্কটা দেখো, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে 15 দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবেন। মানে 14 জন লোক তারা যদি দিনে 4 ঘন্টা করে কাজ করে, তাহলে তারা গ্রামের রাস্তা বাঁধানোর কাজটা 15 দিনে শেষ করতে পারবে। কিন্তু 24 জন লোক 7 ঘন্টা করে, মানে 14 জন লোকের জায়গায় যদি 24 জন লোক হয় এবং তারা 4 ঘন্টার জায়গায় তারা যদি 7 ঘন্টা করে কাজটা শুরু করে, তাহলে কত দিনে কাজটি করবেন? তো এখানে কি বের করতে বলেছে? এখানে দিন বের করতে হবে। তো দেখো, প্রথমে লিখব গণিতের ভাষায়। গণিতের ভাষায় তো যেটা বের করতে বলবে সেটা আমরা একবারে ডান দিকে লিখব, ঠিক আছে? তো এখানে দিন বের করতে বলেছে, তো এদিকে লিখব সময় আর ব্র্যাকেটে রাখবো দিন। কেমন? আর অঙ্কের মধ্যে কি আছে? লোক সংখ্যা। তো লোক সংখ্যা একেবারে বাঁ দিকে রাখবো। হ্যাঁ, লোক সংখ্যা, এদিকে লোক সংখ্যা লিখব। আর অঙ্কের মধ্যে কি আছে? আচ্ছা, লোক সংখ্যাটা ব্র্যাকেটে জন লিখছি। আর অঙ্কের মধ্যে আছে দৈনিক কাজ। আচ্ছা, দৈনিক কাজ। আচ্ছা, দৈনিক কাজ আর ব্র্যাকেটে রাখছি আমরা ঘন্টা। তো কি কি লিখলাম? লোক সংখ্যা, দৈনিক কাজ আর সময়। তো দেখো, 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করলে গ্রামের রাস্তা বাঁধানোর কাজটা শেষ করতে সময় লাগবে 15 দিন। ঠিক আছে? এবার 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে গ্রামের রাস্তা বাঁধানোর কাজটা কত দিনে শেষ করবে? তো এই অঙ্কগুলোতে, ঠিক আছে, এই অঙ্কগুলোতে দুটো ধাপ আছে। তো প্রথম ধাপটা বোঝার চেষ্টা করো। প্রথম ধাপে আমরা লোক সংখ্যার সাথে সময়ের সম্পর্ক নির্ণয় করব। তারপর দ্বিতীয় ধাপে এই দৈনিক কাজের সাথে সময়ের সম্পর্ক আমরা নির্ণয় করব। তো দেখো, লোক সংখ্যা কম হলে কোনো একটা কাজ করতে সময় বেশি দিন লাগবে, আর লোক সংখ্যা বাড়লে কোনো একটা কাজ করতে সময় কিন্তু কম দিন লাগবে। মানে যত বেশি লোক কাজ করবে তত কাজটা কিন্তু কম সময় হবে, আর যত কম লোক কাজ করবে তত কাজটা করতে কিন্তু সময়টা বেশি লাগবে। তো একটা বাড়ছে, মানে লোক সংখ্যা যদি বাড়ে তাহলে সময় কমবে, আর লোক সংখ্যা কমলে সময়টা বাড়বে। তো একটা কমছে, অপরটা বাড়ছে। তো যখন একটা কমবে অপরটা বাড়বে, একটা বাড়বে তো অপরটা কমবে, তখন তাদের মধ্যে কি সম্পর্ক থাকে? তখন তাদের মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকে। তো লিখব এখানে, এখানে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। ব্যস্ত সম্পর্কে আছে। এবার দ্বিতীয় ধাপ। এবার দ্বিতীয় ধাপে কি করব? এই দৈনিক কাজের সাথে সময়ের সম্পর্কটা নির্ণয় করব। তো দেখো, দৈনিক 4 ঘন্টা করে কাজ করলে কোনো একটা কাজ শেষ হতে যদি 15 দিন সময় লাগে, তাহলে 4 ঘন্টার জায়গায় 7 ঘন্টা করে কাজ করলে সেই কাজটা করতে কিন্তু সময়টা কম কম লাগবে, মানে দিন সংখ্যাটা কমে আসবে। যত বেশি সময় ধরে কাজ হবে তত কিন্তু দিনটা কম লাগবে, দিনটা কমে আসবে, তাই তো? তো দেখো, আমি যদি দৈনিক দৈনিক কাজটা বাড়াই, দৈনিক কাজের সময়টা যদি বাড়াই, তাহলে আমার দিনটা কম লাগবে। আর দৈনিক কাজের সময়টা আমি যদি কমাই, তাহলে আমার দিনটা কিন্তু বেশি লাগবে। তো দেখো, একটা কমলে অপরটা বাড়ছে, একটা বাড়লে অপরটা কমছে। তো এক্ষেত্রে দৈনিক কাজ আর সময়, এরা এরা দুইজন কি সম্পর্কে আছে? ব্যস্ত সম্পর্কে আছে। তো লিখব দৈনিক কাজ ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। এবার আমাদের সম্পর্ক লেখা হয়ে গেল। এবার দেখো, তো এবার আমরা কি বের করব? দিন সংখ্যা বের করব। তাহলে লিখব সুতরাং নির্ণেয়
সময়। তো প্রথমে কি করব বন্ধুরা, প্রথমে এই সংখ্যাটা লিখব, এই যে এটা 15, তারপর গুণ চিহ্ন দেব। এবার এখানে লক্ষ্য করো বন্ধুরা, এই লোক সংখ্যার সাথে সময়ের কি সম্পর্ক আছে? ব্যস্ত সম্পর্ক আছে। যদি ব্যস্ত সম্পর্ক থাকে তাহলে উপরে যে সংখ্যাটা আছে সেটা উপরেই থাকবে, আর নিচে যে সংখ্যাটা আছে সেটা নিচেই থাকবে, বুঝলে? আর যদি সরল সম্পর্ক থাকে তাহলে এটা উল্টে যাবে, বুঝতে পারলে? তো যখন ব্যস্ত সম্পর্ক থাকবে তখন উপরে যে সংখ্যাটা আছে সেটা উপরেই থাকবে, আর নিচে যে সংখ্যাটা আছে সেটা নিচেই থাকবে, বুঝলে? এবার এক্ষেত্রেও দেখো, দৈনিক কাজ আর সময় কি ব্যস্ত সম্পর্কে আছে। তো ব্যস্ত সম্পর্কে থাকলে উপরে যে সংখ্যাটা আছে সেটা উপরেই হবে, আর নিচের সংখ্যাটা নিচেই হবে, বুঝলে? তো এদিকে লিখব দিন। তো দেখো এবার কাটাকাটি করব। 7 দিয়ে 14কে কাটবো, 7 দুগুণা 14। 4 দিয়ে 24কে কাটবো, 4 6 24। 2 দিয়ে 6কে কাটবো, 3 দুগুণা 6। 3 দিয়ে 15কে কাটবো, 3 5 15। তাহলে কি পাচ্ছি? 5, 5 দিন। ঠিক আছে, 5 দিনে কাজটি শেষ করবেন, শেষ করবেন। এবার 2 নম্বর অঙ্কটা দেখো কি আছে। সুভাষ কাকার হাতের লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, বইটা হচ্ছে 105 পৃষ্ঠার। তো 105 পৃষ্ঠার বইয়ে 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় 25টা করে লাইন, ঠিক আছে? আর পরে যে বইটা ছাপাবে সেটা প্রতি পৃষ্ঠায় 30টা করে লাইন থাকবে, তার মানে লাইন সংখ্যা বাড়াবে। আর 105 পৃষ্ঠার বইয়ে প্রতি লাইনে গড়ে 8টা করে শব্দ, আর পরে যে বইটা ছাপাবে সে বইটা প্রতি লাইনে 10টা করে শব্দ। তো এখানে শব্দ বাড়ানো হয়েছে। তো তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে সেটা বের করতে হবে। তো এখানে আমাকে পৃষ্ঠার সংখ্যা বের করতে হবে। তো যেটা বের করতে বলবে সেটা আমরা একবারে ডান দিকে রাখবো। তো ডান দিকে লিখব পৃষ্ঠার সংখ্যা, পৃষ্ঠার সংখ্যা। আর অঙ্কের মধ্যে কি আছে? লাইনের সংখ্যা। তো এদিকে বাঁ দিকে লাইনের সংখ্যা লিখব। আর কি আছে? শব্দের সংখ্যা, মাঝখানে শব্দের সংখ্যা লিখব, শব্দের সংখ্যা। ঠিক আছে, তো কি কি লিখলাম? লাইনের সংখ্যা লিখলাম, শব্দের সংখ্যা লিখলাম, আর কি লিখলাম? পৃষ্ঠার সংখ্যা লিখলাম। ঠিক আছে, এবার দেখো 105 পৃষ্ঠার বই। তো এখানে 105 লিখব, 105 পৃষ্ঠা। 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে। তো এখানে লিখব 25। আর এবং প্রতি লাইনে 8টা করে শব্দ আছে, এখানে লিখব 8। শব্দের সংখ্যার এখানে 8 লিখলাম। ঠিক আছে, এবার কি বলা আছে, যদি বইটি এমনভাবে ছাপাই যে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন, তো লাইনের সংখ্যা 30টা, আর প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন এবং প্রতি লাইনে গড়ে 10টা করে শব্দ। তো 10টা করে যদি শব্দ থাকে তাহলে সেই ছাপার বইটি কত পৃষ্ঠার হবে সেটা বের করতে হবে। তো সবার প্রথমে সম্পর্ক নির্ণয় করব। তো লিখব এখানে লাইনের সংখ্যা আর পৃষ্ঠার সংখ্যা। তো দেখো বন্ধুরা, যত আমি একটা পৃষ্ঠায় যত লাইন বেশি লিখব তত কিন্তু আমার কোনো একটা উত্তর লিখতে পৃষ্ঠা কিন্তু কম খরচ হবে।
আর যত আমি পৃষ্ঠায় লাইন কম লিখব তত কিন্তু আমার পৃষ্ঠা বেশি খরচ হবে। ধরে নাও তোমাদের পরীক্ষার খাতায় তোমরা যদি একটা পৃষ্ঠায় 10টা করে লাইন লেখো, তাহলে কিন্তু তোমাদের যে পৃষ্ঠাটা খরচ হবে, আর তোমরা একটা পৃষ্ঠায় যদি 20টা করে লাইন লেখো বা 15টা করে লাইন লেখো, তাহলে কিন্তু তোমাদের পৃষ্ঠাটা কম লাগবে, মানে পৃষ্ঠাটা কম খরচ হবে। তার মানে আমি যদি লাইনের সংখ্যা বাড়াই তাহলে আমার পৃষ্ঠার সংখ্যা কমবে, আর আমি যদি লাইনের সংখ্যা কমাই তাহলে কিন্তু আমার পৃষ্ঠার সংখ্যা বাড়বে। বাড়বে কি বাড়বে না? অবশ্যই বাড়বে। তো যেহেতু একটা বাড়লে অপরটা কমছে, আর অপরটা কমলে অপরটা বাড়ছে, মানে এখানে লাইনের সংখ্যা যদি কমাই তাহলে পৃষ্ঠার সংখ্যা বাড়বে, আর লাইনের সংখ্যা যদি বাড়াই তাহলে পৃষ্ঠার সংখ্যা কমবে। তাহলে এক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক আছে। তো লিখব এখানে লাইনের সংখ্যা ও পৃষ্ঠার সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে আছে। তো প্রথম ধাপে আমরা কি করলাম? লাইনের সংখ্যার সাথে পৃষ্ঠার সংখ্যার সম্পর্ক নির্ণয় করলাম। এবার দ্বিতীয় ধাপে আমরা শব্দের সঙ্গে পৃষ্ঠার সংখ্যার সম্পর্ক নির্ণয় করব। মানে এই পৃষ্ঠার সংখ্যার সাথে একবার লাইনের সংখ্যার সম্পর্ক, একবার শব্দের সংখ্যার সম্পর্ক। এবার দেখো, এবার প্রতি লাইনে যদি আমরা 8টা করে শব্দ লিখি, মানে শব্দ সংখ্যা যদি আমরা কম লিখি তাহলে কিন্তু আমাদের পৃষ্ঠা বেশি লাগবে, আর শব্দ সংখ্যা যত আমরা বেশি লিখব তত কিন্তু আমাদের পৃষ্ঠার সংখ্যা কম লাগবে। মানে আমরা যদি শব্দ বাড়াই, যেমন ধরে নাও এই যে এখানে আমি যে লিখছি, এখানে কয়টা শব্দ আছে? 1 2 3 4 5 6 7 8 9টা। এবার এই নয়টা শব্দই আমি যদি মানে একটা লাইনে লিখতাম তাহলে কিন্তু দেখো আমার পৃষ্ঠাটা কম খরচ হতো। তার মানে আমি যত শব্দ সংখ্যা বাড়াবো তত পৃষ্ঠা কম খরচ হবে, আর যত শব্দ সংখ্যা কমাবো, মানে প্রতি লাইনে শব্দ সংখ্যা কমাবো, তত কি পৃষ্ঠা বেশি লাগবে, তাই তো? তো এক্ষেত্রে একটা বাড়লে অপরটা কমছে। দেখো এখানে শব্দ সংখ্যা যদি কমাই তাহলে পৃষ্ঠা সংখ্যা বাড়বে, পৃষ্ঠা বেশি খরচ হবে। আর শব্দ সংখ্যা যদি আমি বাড়াই তাহলে আমার পৃষ্ঠা কম খরচ হবে। বুঝতে পারলে তো? তো যখন একটা বাড়াচ্ছি অপরটা কমছে, আর একটা কমালে অপরটা বাড়ছে। তো এক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক আছে। তো লিখব যে শব্দের সংখ্যা ও পৃষ্ঠার সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। ঠিক আছে? তো আমাকে কি বের করতে হবে? পৃষ্ঠার সংখ্যা। তো লিখব সুতরাং নির্ণেয় পৃষ্ঠার সংখ্যা, পৃষ্ঠার সংখ্যা। তো দেখো প্রথমে এই সংখ্যাটা লিখে নেব, লিখলাম। এবার দেখো প্রথম ধাপে দেখো এই যে লাইনের সংখ্যা আর পৃষ্ঠার সংখ্যা। তো লাইনের সংখ্যা আর পৃষ্ঠার সংখ্যা কী আছে? ব্যস্ত সম্পর্কে আছে। যদি ব্যস্ত সম্পর্কে থাকে তাহলে উপরে যা আছে এখানে উপরে তাই রাখবো, আর নিচে যা আছে এখানেও নিচে তাই রাখবো। এক্ষেত্রেও তাই, যেহেতু ব্যস্ত সম্পর্কে আছে তো উপরে 8 8ই থাকবে আর নিচে 10। বুঝতে পারলে? যখন ব্যস্ত সম্পর্কে থাকবে তখন উপর নিচে যা আছে সেটাই লিখবে। উপরে যেটা আছে সেটা উপরে লিখবে, নিচে যেটা আছে নিচে লিখবে। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমরা 5-এর ঘর নামতা দিয়ে কাটবো। 5 5 25, 5 6 30। ঠিক আছে? আর 5 দিয়ে 10কে কাটবো, 5 2 10। 2 দিয়ে 8কে কাটবো, 4 2 8। ঠিক আছে? এবার 2 2 4, 3 2 6, 2-এর ঘর দিয়ে কাটলাম। এবার 3 দিয়ে 105কে কাটবো। তাহলে 3 3 9, থাকলো কত? 1 আর 5 15, 3 5 15। তো উপরে কি কি থাকলো বন্ধুরা? উপরে থাকলো 35 আর 2। তাহলে 35 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 70। তো নিম্ন পৃষ্ঠার সংখ্যা 70টি। ঠিক আছে? তো এবার লিখে নেব যে সুতরাং ছাপা বইটি 70 পৃষ্ঠার বই হবে।
বুঝলে? 3 নম্বর অঙ্কটা দেখো কি আছে, একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, মোট 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। ঠিক আছে? তো 14 দিনের জায়গায় 4 দিন কিন্তু হয়ে গেছে। 4 দিনে 5টা ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করেছে, মানে 540 বিঘা জমির মধ্য থেকে 120 বিঘা জমি চাষ হয়ে গেছে। বাকি যে জমি থাকলো সেই জমি সময় মতো চাষ করতে হলে আর কটা ট্র্যাক্টর লাগবে সেটা বের করতে হবে। তো এখানে কি বের করতে বলেছে? ট্রাক্টর। তো যেটা বের করতে বলবে সেটা একবারে ডান দিকে লিখব, এদিকে লিখব ট্রাক্টর, আর ব্র্যাকেটে রাখবো টি। ঠিক আছে? আর অঙ্কের মধ্যে কি আছে? জমি আর সময়। তো বাঁ দিকে রাখবো জমির পরিমাণ, আর ব্র্যাকেটে রাখবো বিঘা, আর সময় ব্র্যাকেটে রাখবো দিন। ঠিক আছে? এবার দেখো কি আছে, মোট 540 বিঘা জমি। তো তো প্রথম 4 দিনে, দেখো প্রথম 4 দিনে 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করে। ঠিক আছে? এবার মোট জমি হচ্ছে 540 বিঘা। তো 540 বিঘা জমির মধ্য থেকে যদি 120 বিঘা জমি চাষ হয় তাহলে কত বিঘা জমি বাকি থাকলো? 0, 2 থেকে 4 2, আর এটা কত হবে? 4। তো মোট হবে 4, 2 আর 0, 420 বিঘা জমি। 420 বিঘা জমি কিন্তু বাকি থাকলো। এবার মোট কাজটা হচ্ছে 14 দিনের, তার মধ্যে 4 দিন কিন্তু চাষ হয়ে গেছে। তো 14 দিনের মধ্য থেকে যদি 4 দিন কাজ হয়ে যায় তাহলে কাজের সময় বাকি থাকলো আর 10 দিন। এই 420 বিঘা জমি কিন্তু এখন 10 দিনে ওদের চাষ করতে হবে। এক্ষেত্রে কয়টা ট্রাক্টর লাগবে? প্রথম ধাপে কি আছে? জমির পরিমাণের সাথে ট্রাক্টর কি সম্পর্কে আছে সেটা নির্ণয় করব। দেখো, জমি যত কম হবে ট্রাক্টর তত কম লাগবে, আর জমি যত বেশি হবে ট্রাক্টর তত বেশি লাগবে। তার মানে কি, একটা কমলে অপরটাও কমছে, একটা বাড়লে অপরটাও বাড়ছে। তো এক্ষেত্রে সরল সম্পর্ক আছে। তো লিখব যে জমির পরিমাণ ও ট্রাক্টর সরল সম্পর্কে আছে। ঠিক আছে? এবার দ্বিতীয় ধাপে, তো দেখো যত কম সময়ে আমি জমি চাষ করব তত কিন্তু ট্রাক্টর বেশি লাগাতে হবে। আর বেশি সময় ধরে আমি যদি আমার জমিগুলো চাষ করতে চাই তাহলে কি ট্রাক্টর কম হলেও চলবে। মানে সময় যত বেশি নেব তত ট্রাক্টর কম হলেও চলবে। আর যত কম সময়ে আমি কাজটা করতে যাব তত কি বেশি ট্রাক্টর লাগাতে হবে। তো সময়টা যখন কমবে তখন ট্রাক্টরটা বেশি লাগবে, আর যখন সময়টা বাড়বে তখন ট্রাক্টরটা কম লাগবে। তো এক্ষেত্রে সময় আর ট্রাক্টর কি ব্যস্ত সম্পর্কে আছে। ঠিক আছে না? তো লিখব যে সময় ও ট্রাক্টর ব্যস্ত সম্পর্কে আছে। ঠিক আছে? এবার লক্ষ্য করো, তো কি বের করব? ট্রাক্টর। তো লিখব সুতরাং নির্ণেয় ট্রাক্টরের সংখ্যা। নির্ণেয় ট্রাক্টরের সংখ্যা। তো দেখো প্রথমে এই সংখ্যাটা লিখে নেব 5, তারপর গুণ চিহ্ন দেব। তো এখানে লক্ষ্য করো,
জমির পরিমাণ আর ট্রাক্টর কিন্তু সরল সম্পর্কে আছে। দেখো জমির পরিমাণের সাথে ট্রাক্টর সরল সম্পর্কে আছে। তো যখন ব্যস্ত সম্পর্কে ছিল তখন আমরা কি করেছি, উপরে যেটা ছিল সেটাই লিখছি আর নিচে যেটা ছিল সেটা নিচে লিখছি, তাই তো। তো যখন সরল সম্পর্কে থাকবে তখন তার অপোজিট হবে, মানে প্রথমে নিচের সংখ্যাটা উপরে লিখব আর উপরে যে সংখ্যাটা আছে সেটা নিচে লিখব, বুঝলে। এবার দ্বিতীয় ধাপে লক্ষ্য করো, এখানে সময় আর ট্রাক্টর কি ব্যস্ত সম্পর্কে আছে, আর যখন ব্যস্ত সম্পর্কে থাকবে তখন উপরে যা আছে সেটাই লিখব আর নিচে যেটা আছে সেটা লিখব, বুঝলে। এবার কাটাকাটি করব, দেখো 0 0 কাটবো, 4 দিয়ে 12কে কাটবো, 3 চেরা 12, 3 দিয়ে 42কে কাটবো, 3 ও 3 থাকবে কত, 1 আর 2 12, 3 চেরা 12 14, ঠিক আছে। এবার 2 দিয়ে কাটবো, 7 দুগুণা 14, 5 দুগুণা 10, 2 এর ঘর নামতা দিয়ে কাটলাম। এবার এই 5 আর এই 5 কাটলাম, থাকলো কত 7, 7টি। তো দেখো বন্ধুরা, ট্র্যাক্টর কিন্তু 5টা আছে আর ট্র্যাক্টর লাগছে মোট কয়টা, 7টা। তাহলে আর কয়টা ট্র্যাক্টর লাগবে, আর 2টো ট্র্যাক্টর লাগবে, বুঝতে পারলে তো। তো লিখবো যে সুতরাং আরও ট্রাক্টর লাগবে মোট ট্রাক্টর লাগছে 7টা। তো আগের থেকে 5টা ট্রাক্টর রয়েছে, তাই না। তাহলে 8 ট্রাক্টর লাগবে 2টি, বুঝলে। এই হলো তোমাদের 3 নম্বর অঙ্ক। এবার 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ, দেখো 7 ভাগের 3 ভাগ কাজ হয়ে গেছে, তো কাজ বাকি আছে 7 ভাগের 4 ভাগ। তো বাকি অংশ মানে 4/7 অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তো তোমাদের কি বলা আছে, যেটা বের করতে বলবে সেটা একবারে ডান দিকে রাখবো। তো এখানে দিন বের করতে হবে, তো লিখবো সময় ব্র্যাকেটে রাখবো দিন, কেমন। আর অঙ্কের মধ্যে কি আছে, লোক সংখ্যা, লোক সংখ্যা আর ব্র্যাকেটে লিখবো জন। আর অঙ্কের মধ্যে কি আছে, রাস্তার কাজ, রাস্তার কাজ। আর ব্র্যাকেটে কি রাখবো, অংশ, ঠিক আছে। তো কি কি লিখলাম, লোক সংখ্যা, রাস্তার কাজ আর সময়। এবার দেখো বন্ধুরা কি বলা আছে, 30 জন লোক, 30 জন লোক 15 দিনে একটি রাস্তার 3/7 অংশ সারাতে পারে, ঠিক আছে। এবার আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে 30 জন যোগ 10 জন মোট কতজন লোক হবে, 40 জন লোক। তাহলে রাস্তাটির বাকি অংশ, তো মোট এক অংশ থেকে যে কাজটা হয়ে গেছে সেটা মাইনাস করব, 3/7। তো কত আসবে, 7 তার সাথে 3 বিয়োগ হবে, 4/7 অংশ। এই 4/7 অংশ কাজ কত দিনে করবে। তো এখানে লক্ষ্য করো, মোট কাজ 1 অংশ, সেখান থেকে 3/7 অংশ কাজ হয়ে গেছে। তো 7 বিয়োগ 3 আর নিচে 7, তো কত থাকলো, 4/7 অংশ কাজ, তাই না। এবার প্রথম ধাপে আমরা কি করব, প্রথম ধাপে লোক সংখ্যার সাথে সময়ের সম্পর্ক নির্ণয় করব। তারপর দ্বিতীয় ধাপে রাস্তার কাজের সাথে সময় এর সম্পর্ক নির্ণয় করব। তো দেখো তোমরা সবসময় মনে রাখবে, লোক সংখ্যার সাথে সময় মানে দিন সংখ্যা সবসময় কিন্তু ব্যস্ত সম্পর্কে থাকে, ঠিক আছে। তো দেখো এখানে লোক কম, লোক কম হলে কোনো একটা কাজ করতে সময় বেশি লাগবে, আর লোক সংখ্যা বেশি হলে কোনো একটা কাজ করতে কিন্তু সময় কম লাগবে। মানে লোক বাড়লে সময় কমবে আর লোক কমলে সময় বাড়বে। তো এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে। তো লিখব এখানে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। এবার কি করব, এবার
রাস্তার কাজের সাথে সময়ের সম্পর্ক নির্ণয় করব। তো দেখো এখানে কাজ কম হলে সময়ও কম লাগবে, আর কাজ বেশি হলে সময়ও বেশি লাগবে। তো দেখো একটা কমলে অপরটাও কমছে, আর একটা বাড়লে অপরটাও বাড়ছে। তো এক্ষেত্রে কি সম্পর্ক আছে? সরল সম্পর্ক আছে। তো রাস্তার কাজ ও সময় সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। ঠিক আছে, তো লিখব যে সুতরাং নির্ণেয় সময়। তো দেখো বন্ধুরা, আমরা সময় নির্ণয় করব। তো প্রথমে লোক সংখ্যার সাথে সময়ের কি সম্পর্ক আছে? লোক সংখ্যার সাথে সময়ের আছে ব্যস্ত সম্পর্ক। তো প্রথমে কি করবে তোমরা, এই সংখ্যাটা লিখে নেবে 15 গুণ। এবার যেহেতু লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক আছে, তাই কি করব, এখানে উপরে যে সংখ্যাটা আছে এখানে ভগ্নাংশের উপরে সেটা লিখব, আর নিচে যেটা আছে সেটা নিচে লিখব। বুঝলে? এবার একটা গুণ চিহ্ন দেব। এবার লক্ষ্য করো বন্ধুরা, এই যে রাস্তার কাজের সাথে সময় কি আছে? সরল সম্পর্কে আছে। সরল সম্পর্কে থাকলে কি করব, প্রথমে নিচেরটা লিখব। তো 4/7 লিখব, বাই তারপরে লিখব 3/7। ঠিক আছে, তো সরল সম্পর্কের সময় প্রথমে নিচেরটা লিখব, তারপরে উপরেরটা লিখব। কেমন? এবার দেখো 15 গুণ 30/40 গুণ, দেখো প্রথমে 4/7 লিখে নেব। এবার দেখো এই যে দাগটা তোমরা দেখতে পাচ্ছ, এই দাগটা মানে কি? এটা মানে ভাগ। তো ভাগটাকে যখন গুণ করব তখন কি হবে, এই ভগ্নাংশটা কি হবে, পাল্টি খাবে, মানে নিচেরটা উপরে যাবে আর উপরের সংখ্যাটা নিচে আসবে। বুঝলে? তো 7 কেটে দেব, 30-এর 0, 40-এর 0 কেটে দেব, 3 দিয়ে 15কে কাটবো, 3×5 = 15, আর 4 কেটে দেব। তো থাকলো কি 5 আর 3, তাহলে 3×5 কত হলো? 15 দিন। বুঝলে? তো লিখব সুতরাং রাস্তার বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। বুঝলে? 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তো দেখো বন্ধুরা, এখানে আমাকে কি বের করতে হবে? সময় বের করতে হবে, তাই তো? তো যেটা বের করতে বলবে সেটা একবারে ডান দিকে লিখব, সময়। সময়টা এখানে কি আছে? ঘন্টা। কেমন? আর অঙ্কের মধ্যে কি আছে? অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প। তো এদিকে লিখব অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প। ব্র্যাকেটে কি রাখবো? ব্র্যাকেটে রাখবো টি। আর অঙ্কের মধ্যে কি আছে? জল। জল লিটারে আছে, তো ব্র্যাকেটে রাখবো লিটার। ঠিক আছে, এবার লক্ষ্য করো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল তুলতে সময় নেয় 8 ঘন্টা। এবার 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন অপর একটা পাম্প 63,000 লিটার জল তুলতে কত সময় নেবে। তো প্রথমে কি করব, অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প আর সময়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করব, তারপর জলের সাথে সময়ের সম্পর্ক নির্ণয় করব। তো প্রথমে লক্ষ্য করো কি আছে, এখানে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা পাম্পের যে সময়টা লাগবে, 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন অপর একটা পাম্পের কিন্তু সময়টা কম লাগবে। দেখো একটা পাম্পের যেমন বাল্বের অনেক ক্ষমতা থাকে, 10 ওয়াট, 20 ওয়াট, 50 ওয়াট, এরকম বাল্বের ক্ষমতা থাকে লাইটের। ঠিক আছে, তো সেরকম
পাম্পের ক্ষমতা যত কম হবে জল তুলতে কিন্তু তত বেশি সময় লাগবে, আর পাম্পের ক্ষমতা যত বেশি হবে, পাম্পের ক্ষমতা যত বেশি হবে তত কিন্তু জল তুলতে কম সময় লাগবে। বুঝতে পারলে তো? তো এক্ষেত্রে লক্ষ্য করো সম্পর্কটা কিন্তু ব্যস্ত সম্পর্ক হচ্ছে, তাই না? তো লিখব যে এখানে অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। ঠিক আছে, এবার এবার আমরা জল আর সময়, তো লক্ষ্য করো এখানে জল কম, সময়ও কম লাগবে, আর জল বেশি তুলতে হলে সময়ও বেশি লাগবে। তো এক্ষেত্রে সরল সম্পর্ক আছে। তো লিখব যে জল ও সময় সরল সম্পর্কে আছে। কেমন? তাহলে লিখব সুতরাং নির্ণেয় সময়, নির্ণেয় সময়, তো দেখো প্রথমে এই সংখ্যাটা লিখে নেব। এবার এই যে অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প আর সময় কি ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে থাকলে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা উপরে লিখবো আর নিচের সংখ্যাটা নিচে লিখবো। কেমন? এবার একটা গুণ চিহ্ন দেব। জল আর সময়ের মধ্যে সরল সম্পর্ক আছে, সরল সম্পর্ক থাকলে কি করব, প্রথমে নিচের সংখ্যাটা লিখব 63,000, তারপরে নিচে 36,000 লিখব। কেমন? এবার কাটাকাটি করব, 0 0 0 0 0 0। এবার 7 দিয়ে 63কে কাটবো, 7 লং 63। 9 দিয়ে 36কে কাটবো, 4 লং 36। 4 দিয়ে 8কে কাটবো, 4 দুগুণ 8, থাকলো কত 2 আর 5, 5 দুগুণ 10, 10 ঘন্টা। তো লিখব সুতরাং 10 ঘন্টা সময় লাগবে।